নমস্কার, গোপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ে সকলকে জানাই স্বাগত। আজ দৈনন্দিন কাজকর্মের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পটি আমি আপনাদের পাঠ করে শোনাবো। তাহলে আমি শাস্তি গল্পটি পড়তে থাকি আর আপনারা আমার দৈনন্দিন যে কাজকর্মগুলো আছে সেগুলো দেখতে থাকুন। তবে সারাদিনের কাজকর্মের মধ্যে যেগুলো আমি করেছি সেগুলো এখন একটু আগেই বলে দিচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে চা করে নিয়েছি আর মেয়ের পড়া আছে বলে ভাত বসিয়ে দিলাম। আলু পোস্ত আগের দিনের ছিল, সেটা গরম করে সকালের খাবারটা হয়ে যাবে, দুপুরে আলাদা রান্না বান্না হবে। গতকাল আমি কলকাতায় এসেছি, দুদিন ছিলাম না, প্রচুর বাসনপত্র আছে, সেগুলো সব ধুয়ে নেব। বাসন ধুতেই প্রায় 1-1.5 ঘন্টা সময় চলে যাবে। ছেলেমেয়েরা যা খাওয়া দাওয়া করে, আমি যে দুদিন থাকি না, সমস্ত বাসনপত্র রেখে দেয়, সেগুলো সকালে গুছিয়ে ধুয়ে নেব। তবে তার আগে মেয়েকে খেতে দিয়ে দিলাম। এরপর বেশ কিছু জামাকাপড় আছে, সেগুলো কেচে ঘরদোর মুছে স্নান করে পুজো সেরে রান্নাঘরে যাব। রান্না হবে কাঁচা কলা, আলু, বড়া, বেগুন দিয়ে নিরামিষ একটা ঝোল আর নিরামিষ বড়া ভাজা। এই ভিডিওটা শ্যুট করা ছিল, সেটা হচ্ছে 25শে ডিসেম্বরের আগের দিন যে মঙ্গলবার ছিল, সেই মঙ্গলবারের ভিডিও আমি এডিটিং করে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে তার মাঝে আমি আমার মেয়ের সোয়েটারের বোতাম লাগিয়ে দিলাম। মাঝের দুটো বোতাম খুলে পড়ে গেছে, নিচের থেকে দুটো বোতাম ছিল, সেই দুটোকে জায়গা মতো লাগিয়ে দিলাম। এই সোয়েটারটা পরে ও পড়তে যাবে, ওকে ভাতটা বেড়ে দিয়েই সোয়েটারের বোতামটা আমি লাগিয়ে দিচ্ছি। তারপর বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নেব। আর আজকেই কিন্তু এই বেড কভারটা আমি চেঞ্জ করে নিয়েছি। যে বেড কভারটা তুলেছি সেটাও কেচে দেবো ভেবেছি। দেখা যাক কতদূর কী করতে পারা যায়। তাহলে চলুন আমি গল্প পাঠ শুরু করি আর আপনারা আমার দৈনন্দিন কাজকর্ম দেখতে থাকুন। শাস্তি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম পরিচ্ছেদ। দুঃখীরাম রুই এবং ছিদাম রুই দুই ভাই সকালে যখন দা হাতে লইয়া জন খাটিতে বাহির হইল, তখন তাহাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচামেচি চলিতেছিল। কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ নিত্য কলরবের ন্যায় এই কলহ ও কোলাহল পাড়াশুদ্ধ লোকের অভ্যাস হইয়া গেছে। তীব্র কণ্ঠস্বর শুনিবা মাত্র লোকে পরস্পরকে বলে, ওই রে বাঁধিয়া গিয়াছে, অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনটি ঘটিয়াছে। আজও স্বভাবের নিয়মে কোনরূপ ব্যত্যয় হয় নাই। প্রভাতে সূর্য পূর্ব দিকে উঠিলে যেমন কেহ তাহার কারণ জিজ্ঞাসা করে না, তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হৈ হৈ পড়িয়া যায়, তখন তাহার কারণ নির্ণয়ের জন্য কাহারও কোনরূপ কৌতূহলের উদ্রেক হয় না। অবশ্য এই কোন্দল আন্দোলন প্রতিবেশীদের অপেক্ষা দুই স্বামীকে বেশি স্পর্শ করিত সন্দেহ নাই, কিন্তু সেটা তাহারা কোনরূপ অসুবিধার মধ্যে গণ্য করিত না। তাহারা দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা এক্কা গাড়িতে করিয়া চলিয়াছে। দুই দিকের দুই স্প্রিংবিহীন চাকার অবিশ্রাম ছড়ছড় খড়খড় শব্দটাকে জীবন রথযাত্রার একটা বিধিবিহিত নিয়মের মধ্যেই ধরিয়া লইয়াছে। বরঞ্চ ঘরে যেদিন কোনো শব্দমাত্র নাই, সমস্ত থমথম ছমছম করিতেছে, সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মিত। সেদিন যে কখন কি হইবে তাহা কেহ হিসাব করিয়া বলিতে পারিত না। আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হইল, সেদিন সন্ধ্যার প্রাক্কালে দুই ভাই যখন জন খাটিয়া শ্রান্ত দেহে ঘরে ফিরিয়া আসিল, তখন দেখিল স্তব্ধ গৃহ গমগম করিতেছে, বাহিরেও অত্যন্ত গুমট। 2 প্রহরের সময় খুব একপশলা বৃষ্টি হইয়া গিয়াছে। এখনও চারিদিকে মেঘ জমিয়া আছে, বাতাসের লেশমাত্র নাই। বর্ষায় ঘরের চারিদিকে জঙ্গল এবং আগাছাগুলো অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে। সেখান হইতে এবং জলমগ্ন পাটের ক্ষেত হইতে সিক্ত উদ্ভিজের ঘন গন্ধবাষ্প চারিদিকে একটা নিশ্চল প্রাচীরের মতো জমাট হইয়া দাঁড়াইয়া আছে। গোয়ালের পশ্চাৎবর্তী ডোবার মধ্য হইতে ভেক ডাকিতেছে এবং ঝিল্লিরবে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ। অদূরে বর্ষার পদ্মা নবমেঘছায়ায় বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করিয়া চলিয়াছে। শস্যক্ষেত্রের অধিকাংশই ভাঙিয়া লোকালয়ের কাছাকাছি আসিয়া পড়িয়াছে। এমনকি ভাঙনের ধারে 2-4টা আম কাঁঠাল গাছের শিকড় বাহির হইয়া খেদা দিয়াছে, যেন
তাহাদের নিরুপায় মুষ্টির প্রসারিত অঙ্গুলিগুলি শূন্যে একটা কিছু অন্তিম অবলম্বন আঁকড়াইয়া ধরিবার চেষ্টা করিতেছে। দুঃখীরাম এবং ছিদাম সেদিন জমিদারের কাছারির ঘরে কাজ করিতে গিয়াছিল। ওপারের চরে জলি ধান পাকিয়াছে। বর্ষায় চর ভাসিয়া যাইবার পূর্বেই ধান কাটিয়া লইবার জন্য দেশের দরিদ্র লোকমাত্রেই কেহ বা নিজের ক্ষেত, কেহ বা পাট খাটিতে নিযুক্ত হইয়াছে। কেবল কাছারি হইতে পেয়াদা আসিয়া এই দুই ভাইকে জবরদস্তি করিয়া ধরিয়া লইয়া গেল। কাছারি ঘরে চাল ভেদ করিয়া স্থানে স্থানে জল পড়িতেছিল, তাহাই সারিয়া দিতে এবং গোটাকতক ঝাঁপ নির্মাণ করিতে তাহারা সমস্ত দিন খাটিয়াছে। বাড়ি আসিতে পায় নাই। কাছারি হইতে কিঞ্চিত জলপান খাইয়াছে। মধ্যে মধ্যে বৃষ্টিতেও ভিজিতে হইয়াছে। উচিত মতো পাওনা মজুরি পায় নাই এবং তাহার পরিবর্তে যে সকল অন্যায় কটু কথা শুনিতে হইয়াছে সে তাহাদের পাওনার অনেক অতিরিক্ত। পথের কাদা এবং জল ভাঙিয়া সন্ধ্যাবেলায় বাড়ি ফিরিয়া আসিয়া দুই ভাই দেখিল ছোট যা চন্দরা ভূমিতে আঁচল পাতিয়া চুপ করিয়া পড়িয়া আছে। আজিকার এই মেঘলা দিনের মতো সেও মধ্যাহ্নে প্রচুর অশ্রু বর্ষণপূর্বক সায়াহ্নের কাছাকাছি ক্ষান্ত দিয়া অত্যন্ত গুমট করিয়া আছে। আর বড় যা রাধা মুখটা মস্ত করিয়া দাওয়ায় বসিয়াছিল। তাহার 1.5 বৎসরের ছোট বাচ্চাটি কাঁদিতেছিল। দুই ভাই যখন প্রবেশ করিল দেখিল উল্লঙ্গ শিশু প্রাঙ্গণের এক পার্শ্বে চিত হইয়া পড়িয়া ঘুমাইয়া আছে। ক্ষুধিত দুঃখীরাম আর কাল বিলম্ব না করিয়া বলিল, ভাত দে। বড় বউ বারুদের বস্তায় স্ফুলিঙ্গপাতের মতো এক মুহূর্তেই তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করিয়া বলিয়া উঠিল, ভাত কোথায় যে দিব? তুই কি চাল দিয়া গিয়াছিলি? আমি কি নিজে রোজগার করিয়া আনিব? সারাদিনের শ্রান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুধানলে গৃহিণীর রুক্ষ বচন, বিশেষত শেষ কথাটির গোপন কুৎসিত শ্লেষ দুঃখীরামের হঠাৎ কেমন একেবারেই অসহ্য হইয়া উঠিল। ক্রুদ্ধ ব্যাঘ্রের ন্যায় গম্ভীর গর্জনে বলিয়া উঠিল, কি বললি? বলিয়া মুহূর্তের মধ্যে দা লইয়া কিছু না ভাবিয়া একেবারে স্ত্রীর মাথায় বসাইয়া দিল। রাধা তাহার ছোট জায়ের কোলের কাছে পড়িয়া গেল এবং মৃত্যু হইতে মুহূর্ত বিলম্ব হইল না। চন্দরা রক্তসিক্ত বস্ত্রে কি হল গো বলিয়া চিৎকার করিয়া উঠিল। ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিল। দুঃখীরাম দা ফেলিয়া মুখে হাত দিয়া হতবুদ্ধির মতো ভূমিতে বসিয়া পড়িল। ছেলেটা জাগিয়া উঠিয়া ভয়ে চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। বাহিরে তখন পরিপূর্ণ শান্তি। রাখাল বালক গরু লইয়া গ্রামে ফিরিয়া আসিতেছে। পরপারের চরে যাহারা নূতন পক্ক ধান কাটিতে গিয়াছিল তাহারা 5-7 জনে এক একটি ছোট নৌকায় এপারে ফিরিয়া পরিশ্রমের পুরস্কার 2-4 আটি ধান মাথায় লইয়া প্রায় সকলেই নিজ নিজ ঘরে আসিয়া পৌঁছিয়াছে। চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুড়ো গ্রামের ডাকঘরে চিঠি দিয়া ঘরে ফিরিয়া নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাইতেছিলেন। হঠাৎ মনে পড়িল তাহার কোরভা প্রজা দুখরি অনেক টাকা খাজনা বাকি, আজ কিয়দংশ শোধ করিবে প্রতিশ্রুত হইয়াছিল। এতক্ষণে তাহারা বাড়ি ফিরিয়াছে স্থির করিয়া চাদরটা কাঁধে ফেলিয়া ছাতা লইয়া বাহির হইলেন। কুড়িদের বাড়িতে ঢুকিয়া তাহার গা ছমছম করিয়া উঠিল। দেখিলেন ঘরে প্রদীপ জ্বলে নাই। অন্ধকার দাওয়ায় 2-4টা অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাইতেছে। রহিয়া রহিয়া দাওয়ার এক কোণ হইতে একটা অস্ফুট রোদন উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে এবং ছেলেটা যত মা মা বলিয়া কাঁদিয়া উঠিতে চেষ্টা করিতেছে, ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিতেছে। রামলোচন কিছু ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন, দুখু আছিস নাকি? দুখু এতক্ষণ প্রস্তর মূর্তির মতো নিশ্চল হইয়া বসিয়াছিল। তাহার নাম ধরিয়া ডাকিবা মাত্র একেবারে অবোধ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল। ছিদাম তাড়াতাড়ি দাওয়া হইতে
অঙ্গনে নামিয়া চক্রবর্তীর নিকটে আসিল। চক্রবর্তী জিজ্ঞাসা করিলেন, মাগিরা বুঝি ঝগড়া করিয়া বসিয়া আছে? আজ তো সমস্ত দিনই চিৎকার শুনিয়াছি। এতক্ষণ ছিদাম কিংকর্তব্য কিছুই ভাবিয়া উঠিতে পারে নাই। নানা অসম্ভব গল্প তাহার মাথায় উঠিতেছিল। আপাতত স্থির করিয়াছিল রাত্রি কিঞ্চিত অধিক হইলে মৃতদেহ কোথাও সরাইয়া ফেলিবে। ইতিমধ্যে যে চক্রবর্তী আসিয়া উপস্থিত হইবে এ সে মনেও করে নাই। ফস করিয়া কোনো উত্তর গজাইল না, বলিয়া ফেলিল, হ্যাঁ, আজ খুব ঝগড়া হইয়া গিয়াছে। আজকে শাস্তি গল্পের প্রথম পরিচ্ছদের এটুকুই পাঠ করা সম্ভব হলো, বাকিটুকু পরের ভিডিওতে পাঠ করব। রাত্রিবেলায় একটু মালাই কেক বানিয়েছিলাম। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।